বর্তমান দিনে আমাদের জীবনে ইন্টারনেটের গুরুত্ব কতটা আমরা প্রত্যেকেই তা জানি। এমনকি এখন আমার ভিডিওটা যে ফোনে দেখছো সেটাও ইন্টারনেটের মাধ্যমেই চলছে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো এত তাড়াতাড়ি কিভাবে ইন্টারনেট কাজ করে? যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই কিভাবে পুরো বিশ্বে তা ছড়িয়ে পড়ে? আসলে এই সব কিছুর মূলে আছে অপটিক্যাল ফাইবার, একটি আলো যা ছুটে চলে কাঁচের সুতোর মধ্যে দিয়ে, যেটার সাহায্যে বিশ্বের সব দেশেই ইন্টারনেট, স্যাটেলাইট, মোবাইল, টিভি নিজেদের মধ্যে সংযুক্ত। কিন্তু তোমরা জানলে অবাক হবে, অপটিক্যাল ফাইবারের আবিষ্কর্তা ডক্টর নরেন্দ্র সিং কাপানি ছিলেন একজন ভারতীয়। আর ওনার সামনে অন্য এক বিজ্ঞানীকে ফাইবার অপটিক্সের জন্য নোবেল পুরস্কারও দেওয়া হয়। আর বর্তমান দিনে আমরা অনেকেই এই মহান বিজ্ঞানীর নামও হয়তো জানি না, কিন্তু শুধুমাত্র ক্লাসের মাস্টারমশাইয়ের বকুনির কারণে তিনি আলোকে নিজের ইচ্ছা মতো বাঁকাতে পেরেছিলেন। কি হয়েছিল তার সাথে, যার জন্য তিনি নোবেল পুরস্কার পাননি? আর কিভাবে তিনি অপটিক্যাল ফাইবারকে আবিষ্কার করেছিলেন, এইসব ঘটনা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। 1926 সালে 31শে অক্টোবর নরেন্দ্র সিং কাপানি অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলেন। নরেন্দ্র সিং কাপানি তার স্কুল জীবন শুরু করেন দেরাদুন থেকে। আর এই স্কুল জীবন থেকে শুরু হয় ফাইবার অপটিক্সের আবিষ্কারের সূত্রপাত। আসলে ক্লাসে একদিন তার শিক্ষক এটা পড়ান, আলো সবসময় সরলরেখা বরাবর চলাচল করে। কিন্তু এই প্রশ্ন যখন তিনি তার শিক্ষককে জিজ্ঞাসা করেন কেন আলো সবসময় সরলরেখা বরাবরই চলাচল করে, তখন শিক্ষক রেগে গিয়ে নরেন্দ্র সিং কাপানিকে ধমক দিয়ে বসিয়ে দেন এবং তিনি এটাও বলেন ভবিষ্যতে তুই আলোকে বাঁকিয়ে দেখিয়ে দিবি, যেটা নরেন্দ্র সিং কাপানি ইগোতে লেগে যায়। এবং তার এই জেদ থেকেই তিনি ভবিষ্যতে ফাইবার অপটিক্স আবিষ্কারের পথে চলতে থাকে। এর জন্য তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তিনি পরে IOFS বা ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি সার্ভিসে একজন অফিসার হয়ে যোগ দেন 1947 সালে। এই IOFS সেই সময় ভারতের সৈন্যবাহিনীর জন্য বাইনোকুলার এবং সৈন্যবাহিনীর যাবতীয় সরঞ্জাম তৈরি করত। তাই নরেন্দ্র সিং কাপানি এখানে নিজের আলটিমেট গোলকে পূরণ করার উদ্দেশ্যে যোগ দেন এবং তার সাথেই তিনি ভারতের সৈন্যবাহিনীদের মধ্যে তাড়াতাড়ি যোগাযোগের জন্য একটি সুনির্দিষ্ট উপায় খুঁজছিলেন। কিছু বছর পর অর্থাৎ 1952 সালের দিকে তিনি ইংল্যান্ডে চলে যান এবং ইংল্যান্ডে ইম্পেরিয়াল কলেজে গবেষণা শুরু করেন। কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডই কেন, বিশ্বে তো অনেক উন্নত দেশ ছিল। আসলে 19 শতকের আগে থেকেই লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা উন্নত প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি ছিল। এমনকি এই কলেজে কাটিং এজ রিসার্চ ল্যাব ছিল অপটিক্স এবং ফোটোনিক্সের জন্য, যেটা সেই সময় ভারতে অ্যাভেলেবেল ছিল না। এমনকি ইংল্যান্ড তাদের সৈন্যবাহিনীদের মধ্যে তাড়াতাড়ি কমিউনিকেশনের জন্য একটা সুনির্দিষ্ট উপায় খুঁজে পেয়েছিল, আর সেটা হলো টেলিগ্রাফ যন্ত্র। এবং ঠিক কিছু বছর পরই টেলিফোনও আবিষ্কার হয়ে যায় ইংল্যান্ডে। এর জন্যই ডক্টর কাপানি ইংল্যান্ডকে চুজ করে নিজের গোল এবং ভারতের মিলিটারি কমিউনিকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 1952 সালে ডক্টর কাপানি ইম্পেরিয়াল কলেজে গিয়ে ব্রিটিশ ইনভেন্টর হ্যারল্ড হপকিন্সের সাথে দেখা করেন, যিনি সেই সময় থিওরি অফ অ্যাবারেশন নিয়ে কাজ করছিলেন। অ্যাবারেশন হলো এমন এক অবস্থা যেখানে লাইট কনভেক্স লেন্স থেকে পাস হয়ে একটা ফোকাল পয়েন্টের না মিশে একাধিক ফোকাল পয়েন্টের সৃষ্টি করে, যার জন্য যে কোনো ছবি এরকম ব্লার এবং ফিজি হয়ে যায়। আর এই সমস্যা সব থেকে বেশি ছিল সেই সময়কার রড লেন্স দ্বারা তৈরি হওয়া এন্ডোস্কোপগুলির মধ্যে। এই এন্ডোস্কোপগুলিকে বাঁকানো যেত না, কারণ তখনকার দিনে এন্ডোস্কোপগুলি একটা সিঙ্গেল রড লাইক গ্লাস ফাইবার দ্বারা তৈরি করা হতো। আর এতে সব থেকে বড় সমস্যা ছিল অ্যাবারেশনের। এর ফলে ইন্টারনাল অর্গানগুলির ছবি ব্লার এবং লো কোয়ালিটির আসতো। এই সমস্যাকে সমাধান করার জন্য ডক্টর কাপানি একটা যুগান্তকারী আইডিয়াকে খুঁজে বের করেন। তিনি এন্ডোস্কোপ এবং হ্যারল্ড হপকিন্সের থিওরিকে মার্জ করে অপটিক্যাল ফাইবার আবিষ্কার করেন। অর্থাৎ এটাকে যদি আর একটু ডিটেলসে বলি, আমরা জানি লাইট স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে খুব সহজেই সরলরেখা বরাবর চলাচল করতে পারে, কিন্তু যখন লাইট দুটি ভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করে তখন লাইট কিছুটা বেঁকে যায়। উদাহরণস্বরূপ এখানে লাইট জল অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু অর্থাৎ লঘু মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করছে, কিন্তু এখানে যে পথ দিয়ে লাইটকে যাওয়ার কথা সেটা থেকে কিছুটা বেঁকে লাইট পাস হচ্ছে। আর এই আলো বেঁকে যাওয়ার ঘটনা কি রিফ্র্যাকশন বা প্রতিসরণ বলে। যে বিন্দুতে লাইট এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে দিয়ে পাস করে সেই বিন্দুকে পয়েন্ট অফ ইনসিডেন্স বলে। আর যদি এই বিন্দু থেকে একটা লম্বকে ইমাজিন করা হয় তাহলে দেখা যায় ঘন মাধ্যম অর্থাৎ জলের মধ্যে দিয়ে আগত আপাতিত রশ্মি এই লম্বের সাথে একটা কোণকে উৎপন্ন করে, যেটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে এবং এটাকে স্মল আই হিসাবে লেখা হয়। এবং প্রতিসরণের পর লঘু মাধ্যমে প্রতিসিত রশ্মি এবং লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলা হয়, যেটাকে স্মল আর হিসাবে লেখা হয়। কিন্তু যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আপাতিত কোণ অপেক্ষা প্রতিসিত কোণের মান বেশি হয়। এরপর যদি আপাতিত কোণের মানকে বাড়ানো হয় তাহলে প্রতিসিত কোণের মানও বেড়ে যায়। আপাতিত কোণকে বাড়াতে বাড়াতে এমন এক সময় আসবে যখন আপাতিত রশ্মি বিভেদ তলের সাথে একেবারে সমান্তরাল হয়ে যাবে, মানে তখন রিফ্র্যাকশন কোণের মান 90 ডিগ্রি হয়ে যাবে। আর এই সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে ক্রিটিক্যাল পয়েন্ট বলে। কিন্তু মজাদার বিষয় হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে যদি ক্রিটিক্যাল পয়েন্টের থেকেও বাড়িয়ে দেওয়া যায় তাহলে আলো আর অন্য মাধ্যমে না গিয়ে একই মাধ্যমে চলতে থাকবে, যেটাকে টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। এক্ষেত্রে আয়ের মান আর এর সমান হয়ে যাবে এবং এক্ষেত্রে লাইট একটি মাধ্যমের মধ্যে ট্র্যাপ হয়ে যায় এবং যদি ওই মাধ্যমকে বেন্ডও করা হয় তাহলেও আলো ওই মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা ছিল, যদি আলোক রশ্মির মান ক্রিটিক্যাল পয়েন্টের থেকে কমে যায়
তাহলে আলো আবার অন্য মাধ্যমে চলাচল করবে এবং এক্ষেত্রে ডাটা লস হওয়ার চান্সও বেড়ে যায়। এর জন্য ডক্টর কাপানি সিঙ্গেল অপটিক্স ফাইবারের বদলে সরু সরু ফাইবারকে একসাথে গুচ্ছ করে তার উপর একটি প্রোটেক্টিভ লেয়ারকে যুক্ত করেন। এর ফলে আলো খুব সহজেই 1000 কিমি/সেকেন্ড গতিবেগে চলাচল করতে পারত অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে। এই অপটিক্যাল ফাইবার আবিষ্কারের ফলে এন্ডোস্কোপিতে এক রেভলিউশনারি ঘটনা ঘটে। ফলে খুব সহজেই ইন্টারনাল অর্গানগুলিকে আরও ক্লিয়ার এবং হাই কোয়ালিটিতে তোলা সম্ভব হয় এবং এর সাথেই হ্যারল্ড হপকিন্স এবং ডক্টর কাপানির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় অপটিক্যাল ফাইবার আবিষ্কারের ক্রেডিট নেওয়ার জন্য। আসলে 1952 সালে হ্যারল্ড হপকিন্স এবং ডক্টর কাপানি এই সব কিছু একটা জয়েন্ট রিসার্চের মাধ্যমে খুঁজে বের করেন এবং ফাইবার অপটিক্স নামটিও প্রথম ডক্টর কাপানি বিশ্বের সামনে আনেন। একদিকে হ্যারল্ড হপকিন্স তার থিওরির জন্য ক্রেডিট নেওয়ার চেষ্টা করে আর অন্যদিকে ডক্টর কাপানি তার যুগান্তকারী আবিষ্কারের জন্য। কিন্তু এই সবের মাঝে তাদের আবিষ্কারের জন্য প্রাপ্ত নোবেল অন্য এক বিজ্ঞানী নিয়ে চলে যান। 41 সাল 1955-তে ডক্টর কাপানি ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি শেষ করে ইউএসএর রুচেস্টার কলেজে একজন প্রফেসর হয়ে যোগদান করেন। পরে তিনি 1960 সালে অপটিক্স টেকনোলজি নামে একটি কোম্পানি ওপেন করেন আমেরিকাতে। কিন্তু এই সময় চাইনিজ ফিজিসিস্ট চার্লস কাও কুয়েন লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছিলেন। তিনি 1952 সালে ডক্টর কাপানি এবং হ্যারল্ড হপকিন্সের পাবলিশ করা রিসার্চ পেপারগুলিকে ভালো করে স্টাডি করেন এবং 13 বছর পর নিজের একটি রিসার্চ পেপার বের করেন। এখানে চার্লস এটা বলেন, গ্লাস ফাইবারের মধ্যে থাকা ইম্পিউরিটি যেমন আয়রন, কপার, ক্রোমেট এবং হাইড্রোনিয়াম আয়ন লাইটকে কিছুটা অ্যাবজর্ব করে নেয়। আর যদি এই ইম্পিউরিটিগুলিকে বের করা হয় তাহলে লাইট আরও তাড়াতাড়ি ট্রাভেল করতে পারবে ফাইবার অপটিক্সের মধ্যে দিয়ে। আর শুধুমাত্র এই মাইনিউট চেঞ্জের জন্য রয়্যাল একাডেমি অফ সায়েন্স নামক সংস্থা 1966 সালে নোবেল পুরস্কারে সম্মানিত করেন তাকে। কিন্তু ফাইবার অপটিক্সের আসল আবিষ্কর্তা এবং 120টা আলাদা আলাদা বিষয় পেটেন্ট করা সায়েন্টিস্ট ডক্টর কাপানিকে আমরা অনেক ভারতবাসী চিনি না এবং দুঃখের বিষয় হলো মৃত্যুর পর তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। বাই দ্য ওয়ে ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই কিছু মানুষ ডক্টর কাপানিকে জানতে পারবে, তাই অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে গুড।